আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সবাই চলে যাওয়ার পর পরিবেশ স্তব্ধ। ইর্তিজা খাটের এক কোনায় বসে কিছুটা ফুপিয়ে কান্না করছে। ওদের সাথে প্রতিবাদের কণ্ঠে কথা বললেও জেসির বলার প্রতিটা কথা তার হৃদয় ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। যদিও সে সামনে নিজের দুর্বলতা প্রকাশ করেনি। বিপক্ষ দলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করার মানেই তো হার মেনে নেওয়া। এটা সে ছোটবেলায় তার মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে। সন্ধ্যার এই বিরাট তর্ক বিতর্কের পর ইর্তিজা ব্যাগ গুছিয়ে রওনা দিল তার মায়ের কাছে যাওয়ার জন্য। শম্পা তাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে পুরো ব্যাপারটায়, কিন্তু ইর্তিজা বুঝতে পারছে এই মুহূর্তে তার মায়ের স্পর্শ পাওয়া খুবই দরকার। মায়ের কাছাকাছি থাকলে অনেক ডিপ্রেশন থেকে মুক্তি মেলে। শম্পাকে বুঝিয়ে বলে দিয়ে গেল জেসি এখানে থাকাকালীন সে আর আসবে না। দ্বিতীয়বার জেসির মুখোমুখি হতে চাচ্ছে না। এই কয়েকদিন স্কুলের ক্লাসগুলো শম্পাকে করানোর দায়িত্ব দিল ইর্তিজা। বললেই তো আর চাকরিটা ছেড়ে দিতে পারবে না। এত ভালো একটা চাকরি, আর এই চাকরি দিয়ে নিজের লেখাপড়াটা চালাতে হয়। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে না। তার উপর যদি না থাকে বাবা, বড় ভাই, তাহলে তো দুনিয়াটা আরও কঠিন। তাই ইর্তিজা চাকরি থেকে সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছে। আর শম্পাকে বলে এসেছে কেউ জিজ্ঞাসা করলে যেন বলে যে ইর্তিজার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই রাতেই কাউকে কিছু না জানিয়ে চলে যেতে হয়েছে। যদিও শম্পা রাজি হচ্ছিল না ইর্তিজাকে যেতে দিতে, কিন্তু রাজি না হয়ে উপায় নেই। প্রায় 1 ঘন্টা লেগেছে মায়ের বাসায় পৌঁছাতেই। কলিং বেল চাপতেই সাদিয়া এসে দরজা খুলে দিল। দরজার পাশে ইর্তিজাকে দেখি এক চিৎকার দিয়ে বলল, চাচিমা দেখো কি এসেছে। মিসেস রহমান এত রাতে মেয়েকে দেখে চমকে উঠল, জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কি রে মা, এত রাতে আমাকে না জানিয়ে চলে আসলি যে, কোনো সমস্যা হয়েছে? ইর্তিজার রুমে ঢুকতে ঢুকতে প্রকট রাগ দেখিয়ে বলল, এটা কেমন কথা আম্মু? নিজের বাসায় আসতেও বুঝি বলে কয়ে আসতে হবে? মনে হচ্ছে আমাকে শ্বশুরবাড়ি পাঠিয়েছো, তোমাদেরকে একদম বলে কয়ে আসতে হবে? ওভাবে তো বলি নাই, এসেছিস যেহেতু তখন নিশ্চয়ই ভালো খারাপ কোনো কারণ আছে, সেই কারণটাই বল। মেয়েকে নিয়ে বিছানায় বসতে বসতে কথাটা বলল মিসেস রহমান। ইর্তিজা দুপা খাটে তুলে আয়েশ করে বসে একটা নিঃশ্বাস নিল। এখন তার অনেকটাই হালকা লাগছে। মাকে দেখে হয়তো এই অনুভূতি। অবশ্য শম্পাকেও খুব মিস করছে বেচারি, একা একা থাকবে। এরই মধ্যে আরেক অনুভূতি এসে যুক্ত হয়েছে। খিদে পেট চিরচির করছে। সেই দুপুরে যে খেয়েছিল এরপর মুখে আর কিচ্ছুটি দেওয়া হয়নি। সন্ধ্যায় যে 1 কাপ চা খাবে সেই সুযোগটুকু পেল কই। তাই বসা থেকে দাঁড়িয়েই বলল, আমার অনেক খিদে পেয়েছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও, খেতে বসে বলবো সবটা। মিসেস রহমান মেয়ের কথা মতো চটজলদি খাবার রেডি করতে গেল। ইর্তিজা ফ্রেশ হয়ে এসেই তার ব্যাগটাতে নজর পড়তেই মনে হলো আসার সময় শম্পা যখন গেট পর্যন্ত সাথে সাথে এগিয়ে দিতে আসছিল, তখন পাশের বিল্ডিংয়ে থাকা বড় আপু, যে কিনা স্কুলের অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, যার সাথে স্কুলের প্রায় সব দায়িত্ব দিয়ে রেখেছে মিসেস কোহিনুর মির্জা, সেই আপু ইর্তিজাকে ডেকে জিজ্ঞাসা করলো, এই রাতে তুমি কই যাচ্ছ ইর্তিজা? ইর্তিজা প্রথমে ঘাবড়ে গেল, পরে নিজেকে সামলে নিয়ে প্ল্যান অনুযায়ী বলল, আসলে আপু, আম্মু হঠাৎ অসুস্থ হয়ে গেছে, তাই আমি আপনার থেকে ছুটি নেওয়ার সময়টাও পেলাম না। কিছু মনে করবেন না প্লিজ, আমি ছাড়া তো আম্মুর কেউ নেই, আর আমারও হঠাৎ আম্মুকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই বাসায় যাচ্ছি। বরাপুর খুব মায়া হলো। ইর্তিজার 2 হাতে হাত রেখে বলল, আরে কিছু মনে করিনি। কি মনে করব বলো, বিপদ তো আর বলে আসে না। তুমি একটু দাঁড়াও, আমি একটু রুম থেকে আসছি। বলে উনি রুমে চলে গেল। এদিকে ইর্তিজা আর শম্পা বাহিরে দাঁড়িয়ে পায়চারি করছে, আর মিথ্যা বলতে হচ্ছে বলে আফসোস করছে। তিনি খুব দ্রুত রুম থেকে চলে আসলো। এসে ইর্তিজার হাতে কিছু টাকা তুলে দিয়ে বলল, তোমার এই মাসের বেতনটা নিয়ে যাও। ইর্তিজা ভীষণ অস্বস্তিতে পড়ে গিয়ে বলল, আপু, এই মাস তো শেষ হতে তো আরো 2 দিন বাকি, আর আমি তো মাসের প্রথম থেকে জয়েন করিনি। বরাপুর ইর্তিজার হাতে জোর করে টাকাটা গুজে দিয়ে বলল, যে সময় থেকে শুরু করো না কেন স্যালারি সম্পূর্ণটাই পাবে, এটাই আমাদের মিসেস মির্জার রুলস। আর 2 দিনের জন্য কি এমন হবে শুনি? এখন তোমার টাকাটা প্রয়োজন, রাত হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাও। আর শোনো, ফিরতে দেরি করো না কিন্তু। ব্যাগ থেকে টাকাটা বের করে আম্মুর হাতে দিলাম, বললাম, রাত হয়ে গেছে, কিছু আনতে পারিনি, তুমি তোমার প্রয়োজন মতো খরচ করো। আম্মু টাকাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ওনার মনের ভিতর কি চলছে সেটা আমি জানি, তাই তাড়া দিয়ে বললাম, কই দাও খেতে, খিদে মরে যাচ্ছি আমি।
আম্মু চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করে আমাকে খাবার দিতে দিতে বলল। পুরো মাসের বেতন দিয়ে দিল যে? আমি খাবার খেতে বললাম, দিল। এটাই নাকি মিসেস মির্জার রুলস। আম্মুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি আবার বললাম, স্কুল আর ভার্সিটি একসাথে বন্ধ পেলাম, আবার মাসের শেষেও হয়ে আসলো, তাই চলে আসলাম। এবার পেলে তো চলে আসার কারণ, এখন আম্মুকে কিছুটা স্বাভাবিক লাগছে। খাওয়া শেষ করে এবার একটা জম্পেশ ঘুম দেওয়া দরকার। নিজের বিছানা আলাদা একটা শান্তির ঘুম হয়। শম্পাকে একটা টেক্সট করে জানিয়ে দিলাম, শম্পা রানী আমি পৌঁছে গেছি, এখন শান্তির ঘুম দিব, তুইও যা ঘুমা। আম্মুকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। মাথায় অনেক রকম চিন্তা ভাবনা উকি দিতে চেয়েছিল, কিন্তু আমি একদমই পাতা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ইর্তিজার এখানে আসার আজকে একদিনে গিয়ে 2 দিনে পড়লো। দিনকাল ততটা খারাপ যাচ্ছে না এখানে। সব বন্ধুরা মিলে গ্রুপ কলে আড্ডা দিচ্ছে। বারবার ইর্তিজাকে নক করা হচ্ছে কলেজ জয়েন হতে, কিন্তু ইর্তিজা ইচ্ছে করে জয়েন হচ্ছে না, কারণ সে জানে এখন জয়েন হলেই সবাই মিলে ধরবে তাকে। কেন ক্লাসে যায় না, কেন এটা করে না, কেন ওটা করলো, ইত্যাদি ইত্যাদি। শেষমেশ না পেয়ে ইর্তিজা কলেজ জয়েন হলো। সবাই একসাথে ওরে 1000 খানেক প্রশ্ন ছুড়ে দিল। ইর্তিজা আগে থেকে জানতো এমন হবে, সে প্রস্তুতি নিয়ে এসেছে, কিছুই বলবে না এই ঝামেলার দলের লোকদের। জয়া জিজ্ঞেস করলো, আরে পাখি তো খাঁচায় আটকে গেছে, আসবে কিভাবে? আমাদের ইর্তু ইভান ভাইয়ের সাথে রাগ করে চলে গেছে নাকি রে শম্পা? শম্পাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো সাবিনা। ইর্তিজা এবার কিছুটা চটে গিয়ে পড়ল, এ কি শুরু করলি তোরা? ইভান কে? তার সাথে কি আমার রিলেশন আছে, নাকি সে আমাকে এখনো পর্যন্ত প্রপোজ করেছে? হুদাই তোরা ব্যাপারটাকে বাড়াচ্ছিস। সবাই একসাথে চিল্লায় বলে উঠল, ওরে বাবা, তার মানে তুই চাস যে প্রপোজ করুক? ওদের এই কথা শুনে মাথায় হাত দিয়ে বসে আছে, কি বললো আর কি বুঝলো। সাবিনা এবার সবাইকে চুপ করিয়ে বলল, শোন ইর্তু, প্রপোজ করাটা খুব গুরুত্বপূর্ণ নয় ভালোবাসার জন্য। প্রপোজ করলো মানেই সে তোকে ভালোবাসে, আর তো না হলে ভালোবাসে না এমনটা কিন্তু না। এই হয়েছে, তোরা এক একটা প্রেম বিশেষজ্ঞ একদম। প্রেম নিয়ে আমায় এত জ্ঞান দিতে হবে না। এই বিষয় ছাড়াও অন্য অনেক কিছু আছে, এগুলো নিয়ে কথা বল, না হয় আমি কল থেকে লিভ নিব। এভাবেই চলছে ইর্তিজার দিন। 2 দিন পর ইভান ডিরেক্ট ইর্তিজাদের বাসার নিচে বাইক নিয়ে চলে আসলো। রুমের দরজা গিয়ে কলিং বেল চাপলো। মিসেস রায়হান এসে দরজা খুলে দিয়ে একটু অবাক হলো, কারণ উনি এর আগে ইভানকে দেখে নাই। ইভান সালাম দিল, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহি ওবারাকাতু। আন্টি ভেতরে আসবো? উনি একটু লজ্জা পেয়ে গেলেন ইভানকে এখনো ভেতরে আসতে না বলায়। বললেন, হ্যাঁ বাবা আসো, কিন্তু তোমাকে তো চিনলাম না। আমি ইভান মির্জা, মিসেস কোহিনুর মির্জার ছেলে। মিসেস রহমান চিনে ফেলল মুহূর্তের মধ্যেই। বুঝে নিলেন হয়তো স্কুলের ব্যাপারে কিছু বলবে ইর্তিজাকে। উনি কিছু বলার আগে ইভান বলল, উনি এখান থেকেই ডাক দিল, ইর্তিজা একটু এদিকে আয় তো মা। ইর্তিজা বিছানায় শুয়ে দেয়ালে পা ঠেকে বই পড়ছিল। মায়ের ডাকে বইটা রেখে ওই অবস্থাতেই ড্রয়িং রুমে চলে আসে। এক মুহূর্তে ইভানকে দেখে আবারও ফের দৌড় লাগালো রুমে। ইভান নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল ইর্তিজার কর্মকাণ্ডে। এরপর ইর্তিজা ভালো করে ওড়নাটা মাথায় দিয়ে গুটিসুটি পায়ে আসলো ইভানের সামনে। মিসেস রহমান চলে গেলেন হালকা নাস্তার ব্যবস্থা করতে। ইভান শান্ত কণ্ঠে পড়ল, বসো। ইর্তিজা চুপটি করে সোফায় বসে পড়ল। ইভান ঠিক ইর্তিজার মুখোমুখি সামনে এসে বসেছে। ইর্তিজা ছোট্ট করে জবাব দিল, আম্মু অসুস্থ, তাই দেখতে এসেছি। এই একদম মিথ্যা বলার চেষ্টা করবেন আমার সাথে। তোমার আম্মু কেমন অসুস্থ সেটা তো আমি নিজের চোখে দেখে গেলাম। আর তুমি চলে আসাতে যে আমি অসুস্থ হয়ে গেছি সেটার দায়ভার কে নেবে? আমি মানসিকভাবে অসুস্থ, বুঝো একটু। ইর্তিজা নিচের দিকে তাকিয়ে আছে, কিছু বলার সাহস পাচ্ছে না, আর না পারছে তাকাতে। ইভান ফের বলা শুরু করলো, কি এমন চেয়েছি তোমার কাছে? বলেছি যে আমার সাথে প্রেম করো, কথা বলতে বলছি, নাকি তোমাকে এভরি টাইম ডিস্টার্ব করে আমি জাস্ট তোমাকে একটু দেখি? এর থেকে তো বেশি কিছু করেছি কিংবা চাই নাই, তাই না? কিন্তু এগুলা তোমার ভালো লাগছে না। রাস্তার বখাটে ছেলেদের মতো দিনরাত উত্ত্যক্ত করতাম, তাহলে ভাল লাগতো। তখন নিশ্চয়ই পটে যেতে। তুমি যদি বাধ্য করো আমি বখাটেই হব। যত দ্রুত সম্ভব চলে এসো, বাই। বলেই রুম থেকে বেরিয়ে গেল। ইর্তিজা পেছন থেকে ডাকার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারলো কাজ হবে না। এরপর কি হবে ভেবেই ইর্তিজার মাথা ঘুরছে। গগন কাঁপিয়ে সূর্য উঠেছে। কাঠফাটা রোদে ইর্তিজা তার আম্মুকে নিয়ে মির্জা বাড়িতে এসে উপস্থিত।
এখানে আসার পর সম্পদ তাদের সাথে যুক্ত হয়েছে। মিস্টার সাখাওয়াত মির্জা ইর্তিজা আর তার আম্মাকে জরুরি ডেকেছে। ইর্তিজার আম্মু মিসেস রহমান ভীষণ ভয় পাচ্ছে এটা ভেবে যে হঠাৎ কেন তাকে সহ ডাকা হলো। সেদিন তর্ক বিতর্ক হওয়ার পর জেসি বাসার মধ্যে তুলকালাম লাগিয়ে দিয়েছে। সেদিনের ব্যাপার নিয়ে জেসি খুব সিন ক্রিয়েট করেছে। ইভান তাকে মেরেছে, তো এটা কি এত সহজে মেনে নেওয়ার মতো মেয়ে সে? জেসি তার আব্বু আম্মুকে ফোন দিয়ে সব জানিয়ে বলেছে যেন অতি শীঘ্রই বাংলাদেশে আসে। আব্বু আম্মু এসে বিচার করবে, এটাই জেসির মূল বক্তব্য। মির্জা সাহেব বলেছে তিনি যা বিচার করার করবে, কিন্তু তাতে জেসির হচ্ছে না। সে চায় তার বাবা মা এসে ইভানের চেয়ে ইর্তিজার বিচারটা বেশি করুক। মির্জা বাড়ির ড্রয়িং রুমের সোফায় চোখ লাল করে নাক মুখ ফুলিয়ে বসে আছে জেসি। মূলত এটা বিচার সভা। শম্পা, ইভা, ইর্তিজা আর তার আম্মু সবাই একপাশে দাঁড়িয়ে আছে। কারো আর বুঝতে বাকি নেই এখানে কি হতে চলেছে, কারণ সেদিনের ঘটনার সাক্ষী তো সবাই নিজেই। ইর্তিজার ভীষণ খারাপ লাগছে আর ভাবছে যে আমাদের নিজস্ব ঝামেলার মধ্যে আমার আম্মুটাকে কেন এনে জড়িয়েছে। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে আমার। কখনোই কোনো বিষয় নিয়ে আম্মু পর্যন্ত বিচার আসেনি, আমার হয়ে কারো কাছে আম্মুকে কোনো কৈফিয়ত দিতে হয়নি কখনো। আর আজকে কিনা আমার আম্মুকে সহ ডেকে নিয়ে আসলো বিচার করতে। আর ইভান, যত দোষ ওই ছেলেটার, তার জন্যই আজকে আমার আম্মুকেও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। যেই মা আমায় এতটা দিন আগলে রাখলো, আপনজন থেকে দূরে থেকেছে কেবলমাত্র আমাকে কটুবাক্য শুনতে হবে বলে। আর আজ সেই মায়ের সামনে ইভানের কাহিনীগুলো আম্মু সব শুনবে। সবটা লজ্জায় আর দুঃখে মরে যেতে ইচ্ছে করছে আমার। কান্না করে যে নিজেকে একটু হালকা করব, এত মানুষের সামনে সেটাও সম্ভব হচ্ছে না। খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেলাম নিজের অজান্তেই। কান্না গলায় আটকে আসছে বারবার। কান্নাটা গিলে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। হঠাৎ আম্মির একটা হাত আমার হাতকে আঁকড়ে ধরলো, আর শম্পা তার একটা হাত আমার কাঁধে রাখলো আলতো করে। বুঝলাম তারা আমার মনের অবস্থাটা বুঝতে পেরে আমার সাপোর্ট দিচ্ছে। দুনিয়ায় এই দুইটা মানুষ আমার সবচেয়ে আপন, ভীষণ আপন। এই দুজন খুব বোঝে আমায়। কিছু সময় পর লম্বা করে এক সুদর্শন পুরুষ, গায়ে পিঙ্ক কালারের পাঞ্জাবি আর সাথে সাদা পাজামা পরিহিত ভদ্রলোক ড্রয়িং রুমে প্রবেশ করলো। চিনতে পারলাম উনি ইভানের বাবা, মিস্টার সাখাওয়াত মির্জা। চোখের ইশারায় আম্মুকেও বোঝালাম। উনি বসেই আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আম্মুর উদ্দেশ্যে বলল, আপনি বাচ্চা পোলাবানগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছেন যে, বসুন বসুন। ইভা বা, তুমিও কি আন্টিকে বসতে বলো নাই? আম্মু তড়িঘড়ি করে বলল, না ভাই, বলেছে। তাহলে বসছেন না কেন? বসেন, দাঁড়িয়ে থাকাটা খারাপ দেখায় না? আপনি তো আমাদের মেহমান। জেসি বাদে সবার মুখ হাস্যোজ্জ্বল হলো। মিসেস রহমান অনেকটাই সহজলভ্য অনুভব করলো। মেয়ের পানে তাকালো, মেয়ের চোখের ইশারায় বুঝলো বসতে। তিনি বসলেন, বাকিরা দাঁড়িয়ে রইল। মিস্টার মির্জা ইভার উদ্দেশ্যে বলল, ইভা যাও তো, তোমার ভাইয়াকে ডেকে নিয়ে আসো। ইভা গেল ইভানকে ডাকতে। ইর্তিজা ভয় পাচ্ছে খুব, না জানি কি হয়। আম্মু যদি এসব জানে কি হবে তখন। ইভান ড্রয়িং রুমে প্রবেশ করে চুপটি করে দাঁড়িয়ে রইল। ইর্তিজাকে একটু দেখতে ইচ্ছে করছে, তবে নিজের বাবার সামনে এই অভদ্রতাটা করতে ইচ্ছে করলো না, তাই দৃষ্টি সামলিয়ে রাখলো। মিস্টার মির্জা আর মিসেস মির্জা ভীষণ ভালো মনের মানুষ, কিন্তু তারই বোন আর বোনের মেয়ের স্বভাব চরিত্র তাদের থেকে আলাদা। ওনারা চেয়েছিলেন ব্যাপারটা নিজেরাই মিটিয়ে নিতে, কিন্তু জেসির জন্য তাও সম্ভব হলো না। সে তার বাবা মাকে অতি শীঘ্রই আসতে বলেছে। মিস্টার মির্জা এবার মিসেস রহমানের উদ্দেশ্যে বলল, আসলে আপা, আপনাকে যে কারণে ডাকা হয়েছে, যদি অনুমতি দেন তো আমি বলতে চাচ্ছি। জি ভাই, সমস্যা নেই, বলেন। তবে শুনলাম আপনার বোন আর বোনের জামাই আসলে নাকি বিচার হবে, তাহলে তাদের জন্য একটু অপেক্ষা করি। ইর্তিজার তীক্ষ্ণ দৃষ্টি তার মায়ের পানে, মাকে বোঝার চেষ্টা করছে। মিস্টার মির্জা ওনার কথায় ভীষণ লজ্জা পেয়ে বলল, ছিছি, কি বলছেন আপা? কিসের বিচার হবে? মিসেস মির্জাও হাজব্যান্ডের সাথে সুর মিলিয়ে বলল, কিসের বিচার আপা? ছেলে মেয়েরা একটু একটু দুষ্টুমি করে। আপা, দুষ্টুমি তো করতেই পারে, তবে অন্যায় করলে তো অবশ্যই শাস্তি পাওয়া উচিত। ইর্তিজা কিছুটা ঘেমে গেছে ভয়। সে জানে তার আম্মু কতটা শক্ত মনের মানুষ, তিনি একেবারে অন্যায় সহ্য করতে পারে না। মির্জা সাহেব আবার বললেন, আমার বোনেরা তো বেড়াতে এসেছে। জেসি বলে উঠল, না বাপ্পা মাম্মা বেড়াতে নয়, বিচার করতেই আসতেছে। চুপ করো জেসি, বড়দের কথার মাঝে যে কথা বলতে নেই, এটা তোমারই এই সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো থেকে শিখো। এসব থার্ড ক্লাস মেয়েদের থেকে এখন আমাকে ভদ্রতা শিখতে হবে? মির্জা সাহেব একটা ধমক দিয়ে বলল, আবারও বেয়াদবি করছো? ইভান হাতের মুঠো শক্ত করে চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবা না থাকলে শিওর আরেকটা থাপ্পড় পড়তো জেসির গালে। জেসি অপমানিত হয়ে রুমে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন। মির্জা সাহেব বলল, দাঁড়াও জেসি, বিচারের রায় শুনে যাও। তারপর মিসেস রহমানের দিকে তাকিয়ে বলল,
আসলে আপা বাচ্চাগুলোর মধ্যে একটু ঝামেলা হয়েছে, এর বেশি কিছু না, আপনি চিন্তা করবেন না। আর শোনো জেসি, ইভান তোমার বড় ভাই, তোমার অন্যায় হলে সে তোমাকে মারতেই পারে, স্বাভাবিক। এখানে বিচার হওয়ার আর কিছু নেই। আর যদি তুমি বিচার চেয়েই থাকো তাহলে আমার রায় হলো তুমি অন্যায় থেকে বিরত থাকো, তাহলে তোমাকে কেউই শাসন করবে না। তারপর তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, এই কুহু, আপা আমাদের মেহমান, তার আপ্যায়নের ব্যবস্থা করো। জেসি রাগে ফুঁসে উঠল, রুমে যেতে যেতে বলল, পাপ্পা মাম্মা আসুক, যত যাই বলো তোমরা, বিচার তো আমি করবই। পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শম্পা, ইভা, ইর্তিজা বসে আড্ডা দিচ্ছে। মিসেস কোহিনূর ইর্তিজার আম্মুকে না খাইয়ে ছাড়বেন না বলে দিয়েছে, আর ইর্তিজাকেও বলেছে আর বাসায় যেন না যায়, ছুটি শেষ হয়ে গেছে। মির্জা বাড়িতে মেহমান আসবে, আবার ইর্তিজাদেরকেও মেহমানের কাতারে ফেলে আটকে দিল। ইর্তিজার আম্মু মিসেস কোহিনূরের সাথে কিচেনের রুমে হাতে হাতে একটু সাহায্য করছে, যদিও উনি চাননি করতে দিতে, কিন্তু মহিলা মানুষ বসে খেতে পারে না। ইভান রুমে বসে বসে বোরিং হচ্ছিল, অপেক্ষা করছিল কখন তার বাবা বের হবে আর সে একটু ইর্তিজাদের সাথে আড্ডাতে যুক্ত হতে পারবে। কিছু সময় পর মিস্টার সাখাওয়াত মির্জার ফোন কল বেজে উঠল। জেসির বাবা মিস্টার জোয়ারদার রহমান কল করে জানিয়েছেন যে তারা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছে, মাত্র বাসার উদ্দেশ্যে রওনা হলো। তাই উনি হাঁক ছেড়ে ডেকে বলল, কুহু, ওরা নাকি প্রায় চলে আসছে, আমি গেলাম বাইরে, ওদের নিয়ে ফিরবো, তোমরা তাড়াতাড়ি সব গুছিয়ে নাও। বাবার কথা ইভান পর্যন্ত পৌঁছানোর সাথে সাথে ইভান ড্রয়িং রুমে এসে দেখলো কেউই নেই। কি ব্যাপার, ওরা তো এখানেই ছিল, গেল কই? আম্মু, আম্মু, কি হয়েছে বলো? এই যে ইভাকে দেখছি না যে, এখানে না ছিল? দেখো, রুমে থাকবে, আর নয়তো ছাদে। ইভান বুঝলো রুমে নয়, ওদেরকে ছাদই পাওয়া যাবে, কারণ রুমে থাকলে অন্তত আওয়াজ পাওয়া যেত। শম্পার ইভা লেবু কেটে শুকনো মরিচ গুঁড়ো করে এগুলো দিয়ে লেবু মাখা করছে খাওয়ার জন্য। ইতিজা এতক্ষণে ওদের সঙ্গে থাকলো, এখন হঠাৎ খেয়াল করলো ছাদের কাঠগোলাপ গাছটায় খুব সুন্দর একটা হলুদ আর সাদার মধ্যে ফুল ফুটেছে। এক থোকায় একটা ফুল ফুটেছে, বাকিগুলো কলি। মনে হচ্ছে আজ প্রথম ফুল এসেছে। ইতিজা ফুলটার কাছে গিয়ে দেখছে আর মুচকে সে নাকের সামনে নিয়ে সুগন্ধ নেওয়ার চেষ্টা করছে। নিচু হওয়ার থেকে উপরে উঠেই দেখে ইভান সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইভানকে দেখে ভূত দেখেছে মনে করে চিৎকার দিতে যাবে, অমনি ইভান ইর্তিজার মুখ তার হাত দ্বারা আটকানোর চেষ্টা করলো। তাৎক্ষণিক ইর্তিজা থেমে গিয়ে বলল, আপনি এখানে কি করছেন? ওমা, আমার ছাদে আমাকে বলে কি করছি? না মানে ছাদ তো আপনারই, আমি তো আর বলিনি যে আমার। আমার মানে তো তোমার। মোটেও না। কেন না? আমি অধিকার নিতে যাচ্ছি না। কিন্তু আমি দিতে চাচ্ছি। যে নিতে চাচ্ছে আপনি বরং তাকেই সব অধিকারটা দিন। তুমি না হলে কেউই না। আমার সব অধিকার তোমার নামে হোক, অন্য কারো নামে না। ইর্তিজা নিরুত্তর। কাঠগোলাপ তোমার পছন্দ? সব ফুল আমার পছন্দ। আর তুমি নামক ফুলটা আমার ভীষণ পছন্দের। ফুল ফুটলে কত মানুষই পছন্দের লিস্টে রাখে, পচে যাওয়া ফুলকে আর কজনই বা আগলে রাখে। প্রিয় ফুল পচে গেলেও তারা আগলে রাখে যাদের কাছে ফুল আর ফুলের দেয়া মানুষটা স্পেশাল হয়। আর তুমি তোমার আস্ত একটা ফুল, তোমাকে আগলে রাখবো না? কিন্তু এত সব আমি চাচ্ছি না। কিন্তু তুমি চাচ্ছটা কি? আমি কিছুই চাচ্ছি না। নিরামিষ একটা। ভালো হয়েছে, আমি নিরামিষই যে বা যারা আমিষ তাদের নিকট যান। ওরে বাবা, রাগও আছে দেখছি। ইর্তিজা কিছু না বলে চলে যেতে নিলে ইভান তার হাতটা ধরে আটকায়। এই প্রথম ইভান ইর্তিজার হাতে স্পর্শ করলো। ইর্তিজা ভয় পেয়ে বলল, এ কি করছেন? ছাড়ুন প্লিজ, এখনই নিশ্চয় জেসি চলে আসবে। আসুক। আবার ঝামেলা করতে মন চাচ্ছে আপনার? কই ঝামেলা করলাম? তাহলে হাত ধরে আছেন যে? ছেড়ে দিব? অবশ্যই। আচ্ছা, দিলাম। ইর্তিজা ছাড়া পেয়ে চলে যেতে নিলেই ইভান ডেকে বলল, প্রিয় বিহঙ্গ, শোনো, তুমি আমার খুব শখের। শখের কোনো কিছু মানুষ পায় না, পেলেও হারিয়ে যায় আর নয়তো ভেঙে যায়। আমি তোমাকে হারিয়ে ফেলবো মনে হচ্ছে। কেন মনে হলো? মন বলো তাই। ইর্তিজা চলে গেল। ইভান ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকালো। ইর্তিজার কথায় তার বুকের ভেতর কেমন একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। এই ব্যথার কথা কাউকে বলাও যায় না। ইভানের কেমন শূন্য শূন্য লাগছে। ইর্তিজা যে প্রথম ভালো লাগার তার, হয়তো প্রেম হয়নি তাদের, কিন্তু হাজারো কল্পনা বাসা বেঁধেছে মনে। ভেবেছিল সব পূর্ণ করবে, কিন্তু ইর্তিজা যে বলল হারিয়ে ফেলবো, না না, এরকম কিছু হবে না। ইর্তু তো আমারই, এসব
বলেই মনকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে ইভান। দুপুর প্রায় 3:15 ড্রয়িং রুমে উপস্থিত সবাই মেহমানদের জন্য অপেক্ষা করছে। একটু ভয় পেল, এটা ভেবে মনকে শান্ত করছে যে জেসির মন এখনও ছেলে মানুষই, তাই এমন করছে। কিন্তু জেসির মা বাবা হয়তো ইভানের বাবা মার মতোই ভালো মনের মানুষ হবে, কিন্তু ইর্তিজা তখনও জানতো না যে কি ঝড় আসতে চলেছে তাদের জন্য। মিসেস কোহিনূর হরেক রকমের খাবার দিয়ে ডাইনিং টেবিল সাজিয়ে বসে আছে। এতটা পথ জার্নি করে আসবে, আবার এখন খাওয়ারও টাইম। বাসার বাকি সবাই তাদের জন্য অপেক্ষা করছে, তারা আসলে একসাথে খাবে বলে। জেসি সোফায় বসে আছে তার বাবা মার জন্য, মনে মনে আনন্দ পাচ্ছে। এটা ভেবেছে এবার সাহায্য করবে এদেরকে। জেসির দিকে তাকালেই ইর্তিজার ভয় হচ্ছে। কিছু সময় পর মিস্টার সাখাওয়াত মির্জা তার বোন আর তার বোনের হাজবেন্ড মিস্টার জোয়ারদার রহমানকে নিয়ে বাসায় পৌঁছালো। রুমে ঢুকতেই জেসি দৌড়ে এসে বাবা মাকে জড়িয়ে ধরে নাকা কান্না শুরু করলো। উপস্থিত সবাই ভ্যাবাচাকা খেয়ে ওর নাটক দেখছে। ইভানের ফুপি মিসেস জেসমিন মেয়ের মাথায় একটু করে হাত বুলিয়ে পাশ কেটে চলে আসলো, কিন্তু ইর্তিজা এরপরের কাহিনী দেখে চোখের পানি আটকে রাখতে পারছে না। জেসি তার বাবাকে জড়িয়ে ধরতেই তার বাবা তাকে আগলে নিয়ে কপালে চুমু খেয়ে এটা সেটা জিজ্ঞেস করছে। বাবা মেয়ের এমন খুনসুটিগুলো ইর্তিজা দেখতে ভীষণ ভালো লাগলেও কষ্ট লাগে অনেক। বাবাকে নিয়ে হাজারো স্বপ্ন ছিল তার, কিন্তু ইর্তিজা এমন অভাগী ছিল যে তার আম্মু তাকে বাবার একটা ছবি পর্যন্ত দেখায়নি। তাই দূর থেকে জেসির কর্মকাণ্ড দেখে তার বুকের ভেতরটা কেমন হাহাকার করছে। সবাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসেছে একসাথে খোশ গল্প করার উদ্দেশ্যে। কিছু সময় পর খাবে বলে জানিয়েছে। এখানে সবাই আছে বলে মিসেস কোহিনূর ইভাকে ডেকে বলল, ইভা, তোমার আন্টিকে ডাকো। ইর্তিজার মা কিচেনে কিছু একটা করছিল। ইভা গিয়ে তাকে ডেকে বলল সে যেন সবার সাথে দেখা করতে আসে। হাতের কাজটা রেখে মিসেস রহমান ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। মিসেস রহমান আসতেই মির্জা সাহেব তার বোন আর বোনের হাজব্যান্ডকে দেখিয়ে বললেন, আপা, এনারা হচ্ছে আমার বোন আর তার হাজব্যান্ড মিস্টার জোয়ারদার রহমান। ইর্তিজার আম্মু নামটা শুনে একটু চমকে তাকালো। তাদের দিকে তাকাতে চোখ আটকে গেল। উপস্থিত সবার দৃষ্টি তখন ওনার দিকে। মিস্টার জোয়ারদার রহমানও ওনাকে দেখে চমকে উঠল। তার চোখ দেখে মনে হচ্ছে উনি পালাতে চাচ্ছে। ইর্তিজা কেবল ফ্যাল করে দেখছে আর বোঝার চেষ্টা করছে যে হচ্ছেটা কি।